দর্শক বন্ধু, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি। আসলে এরকম সমস্যায় আমরা প্রায় প্রত্যেকেই সচরাচর ভুগে থাকি। দেখবেন অনেক সময় রাত্রিবেলা ঘুম আসছে না, ঘুম আসতে দেরি হচ্ছে, বিছানায় এপাশ ওপাশ করছেন, তার জেরে পরের দিন সকাল থেকেই মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, মনোসংযোগ ঘাটতি হচ্ছে, মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না, ক্লান্ত লাগছে সারা শরীর এবং বিভিন্ন রকম অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই যে সহজে ঘুমোতে না পারার সমস্যা এবং তার থেকে বিভিন্ন রকম মানসিক উদ্বেগ, অস্বস্তি, ক্লান্তি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি নানা একটা সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয়ে থাকে। এবার এই ধরনের সমস্যা আমরা কাটিয়ে উঠব কী করে? ঘুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনে ঘুমের অভাব বা শরীরে ঘুমের ঘাটতি হলে যে কত ভয়ঙ্কর রোগের আমরা মুখোমুখি হতে পারি তা নিয়ে আমাদের হয়তো ধারণাও নেই। তাই জন্য সহজে ঘুমিয়ে পড়ার উপায় বা কৌশল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং সঙ্গে অনিদ্রা বা নিদ্রাহীনতার সমস্যা সেটা আসলে কি, কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটা কি আদৌ কোনো বড় সমস্যা নাকি সেটা সহজেই মোকাবিলা সম্ভব? যদি কোনো বড় সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যা কাটিয়ে উঠবেন কি করে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আপনারা যারা এই সমস্যায় ভুগছেন বা যাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা এই সমস্যার কথা আপনাদের জানিয়েছেন, আশা করি এই ভিডিও থেকে, ডাক্তারবাবুর পরামর্শ থেকে আপনারা সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব, তবে তার আগে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মতামত বা প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখবেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসা, যে ঘুমোতে না পারার সমস্যা নিয়ে দর্শকরা প্রায়শই একটা অভিযোগ করেন যে আমরা ডাক্তারবাবুর পরামর্শ চাইছি যে ঘুমোতে না পারা, একটা অস্বস্তি হওয়া, রাতে ভালো ঘুম হচ্ছেন এবং পরের দিনগুলো সময়টা, দিনের বেলা কাজের সময়টা একটা অস্বস্তির সময় তৈরি হচ্ছে, মনোসংযোগে ঘাটতি, ক্লান্তি, বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি তারা হচ্ছে। এই যে ঘুমোতে না পারা, এটা আসলে কি কোনো রোগের ইঙ্গিত নাকি এটা আসলেই একটা রোগ? আসলে ঘুম একটা অত্যন্ত এসেনশিয়াল জিনিস। মানুষের না 7 ঘন্টা 7 আওয়ার্স ঘুম, গুড কোয়ালিটি ঘুম, প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে ইম্পর্টেন্ট। 7 ঘন্টা গুড কোয়ালিটি স্লিপ প্রত্যেক মানুষের দরকার। কেন দরকার? যাতে তার নিজের বডির যে কোষগুলো হয় সেগুলো আবার আগের মতো অবস্থায় ফিরে আসে, ব্রেন ফাংশন যেন ভালো করে। তা দেখা গেছে আশ্চর্যজনকভাবে সারা পৃথিবীতে কোনো না কোনো সময় অনিদ্রা রোগে ভুগছে এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রতি 3 জনের মধ্যে 1 জন। ভারতবর্ষে একটা পরিসংখ্যান বেরিয়েছিল বিভিন্ন সেন্টার থেকে, তাতেও অন অ্যান অ্যাভারেজ 30-45% রোগ কিন্তু অনিদ্রায় ভোগে, এবং তারা কিন্তু কখনোই ডাক্তারবাবুর কাছে ইউজুয়ালি অন্য রোগ নিয়ে আসে। যেমন ধরুন ব্লাড প্রেশারের রুগী এলেন, সুগারের রুগী এলেন, বা ধরুন হার্ট অ্যাটাক হয়েছে সেরকম রুগী এলেন, তারা এসে কিন্তু প্রথমেই ডাক্তারের কাছে অনিদ্রা বা আমার ঘুম হচ্ছে না ডাক্তারবাবু, ঘুমের ওষুধ দিন, এই কথাটা প্রথমে বলে না। তারা ইউজুয়ালি বলে প্রেশার রিলেটেড প্রবলেম এইগুলো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, রিসেন্টলি অনিদ্রাকে একটা রোগের আখ্যা দেওয়া হয়েছে। তার কারণ কি, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো তাদেরই সবচেয়ে বেশি হয় যাদের এই স্লিপ ডেফিসিয়েন্সি, অর্থাৎ নিদ্রা ঠিকমতো হয় না। আবার অন্যদিকে দেখা গেছে যারা প্রেশারের রোগী তাদের মোটামুটি ধরুন প্রতি 2 জন বা 3 জনের মধ্যে 1 জনের তাদের কিন্তু অনিদ্রা থাকে। এবং এই জন্য অনিদ্রার ট্রিটমেন্ট এত জরুরি। অনিদ্রার যদি আমরা মেকানিজমটা দেখি তাহলে আমাকে স্লিপ মেকানিজমটা বুঝতে হয়। স্লিপ আসতে গেলে প্রথমে আমাদের স্লিপ শুলেন, ইউজুয়ালি 15 মিনিটের মধ্যে প্রত্যেকের কিন্তু ঘুম চলে আসে। এটা হচ্ছে প্রাথমিক স্লিপের ব্যাপার। ধরুন আপনি রাত 11টায় ঘুমোতে গেলেন, ঘুম চলে এলো,
আধ ঘন্টার যদি বেশি সময় লাগে কারোর ঘুমোতে, এবং সেটা যদি সপ্তাহে 3 দিনের বেশি হয় এবং 3 সপ্তাহের বেশি হয়, তাহলে কিন্তু তিনি অনিদ্রায় ভুগছেন। সেটা আমরা বলি। এই নিদ্রার ঘাটতিটা কিন্তু স্লিপ ইনিশিয়েশনের প্রবলেম, অর্থাৎ তিনি ঘুমোতে পারছেন না, অর্থাৎ আর্লি ইনসমনিয়া। এটার একটা মুশকিল আছে। তার ঘুমটা এলো দেরিতে এবং সে উঠতে হবে তো সকালবেলা, কারণ কাজ আছে। অথবা কেউ ঘুমোলো ঠিক টাইমে, ঘুমোলো ধরুন 11টায় শুলো, রাত্রি 11:15টার মধ্যে ঘুম এসে গেল, কোনো কারণে ঘুম ভেঙে গেল রাত 2টোয়, এবং তারপর আর বিছানার এদিক ওদিক করতে থাকলো, ঘুম এলো ভোরবেলা, সারাদিন তার বাজে কাটলো। এটাকে বলে মিড অনসেট, অর্থাৎ স্লিপ মেনটেনেন্সের প্রবলেম। এটাতে কিন্তু যারা অনিদ্রায় ভোগে তাদের 80% মানুষ কিন্তু এই টাইপের অনিদ্রায় ভোগে, অর্থাৎ ঘুম ঠিক টাইমে আসে কিন্তু মাঝপথে ঘুমটা ডিসরাপ্টেড হয়। আরেক ধরনের অনিদ্রাতে ভোগে, তাদের ঘুম এলো ভালো, মাঝপথ অবধি ঠিক হলো, কিন্তু ভোর 4টের সময় তারা জেগে গেল, আর ঘুমোতে পারলো না, তো যতক্ষণ না সকাল হচ্ছে জেগে বসে রইল। এটাও এক ধরনের অনিদ্রা, এটাও কিছু শতাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায়। কেন অনিদ্রা এত ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে? সেটা হচ্ছে আমাদের আজকালকার দিনে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন বেড়েছে, অনিদ্রা ভীষণ কমন, স্পেশালি আজকালকার ইয়ঙ্গার জেনারেশনে। নাম্বার 2 জানতে হবে যে ইয়ঙ্গার জেনারেশন যে কোনো কারণে হোক খুব ড্রাগ অ্যাবিউজ আর সাবস্টেন্স অ্যাবিউজ করে, মানে অ্যালকোহল, টোবাকো, এইগুলোর উপর বড্ড বেশি, স্পেশালি অ্যালকোহলের উপর নেশা প্রচণ্ড বেশি হয়। তারা কিন্তু খুব বেশি অনিদ্রা রোগের শিকার। এবার কারোর অনিদ্রা হয়েছে আপনি বুঝবেন কি করে? সে তো এসে আমার কাছে বলছে না যে আমার ঘুম হচ্ছে না। হার্ডলি 5% মানুষ নিজে এসে বলে যে আমার ঘুম হচ্ছে না, বাকিরা সব অন্য সব সিমটম বলে। যেহেতু সারা রাত ধরে ব্রেনটা বিশ্রাম পায় না, সকালবেলায় উঠে 1 নম্বর তার ফ্রেশ লাগে না, তার তখনও ঘুম ঘুম পায়, সকাল 11টা অবধি আগে তার ঘুম ভাবটা যায়ই না। সারাদিন ধরে সে কনসেন্ট্রেট করতে পারে না কাজে। ধরুন রিফ্লেক্স তার স্লো হয়ে যায়, তার হয়তো চায়ের কাপ থেকে চা পড়ে গেল এবং মেজাজটা বড্ড খিটখিটে হয়ে যায়, এবং ডেফিনেটলি একটা সাইকোসোশ্যাল, অর্থাৎ সোসাইটিতেও তার একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি। বেশিরভাগ লোক অনিদ্রায় সাফার করছে বলে তারা খুব ইমপেশেন্স হয়ে যাচ্ছে, তারা সহিষ্ণুতা আজকালকার দিনে কমে যাচ্ছে। একটা মেজর কারণ হতে পারে আজকালকার দিনের ছেলেমেয়েরা রাত্রি 3টে অবধি জেগে থাকে এবং সকালে তাদের কাজের জন্য বেরিয়ে যেতে হয়, হার্ডলি তারা 4 ঘন্টা ঘুমোয়। ক্রনিক স্লিপ ইনসাফিসিয়েন্সি সিনড্রোমে ভোগে, তার জন্য তারা খিটখিটে হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, সুগারের সম্ভাবনা বাড়ে এবং সেরিব্রাল অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। এই যে এই সমস্যা, কখন তাহলে একজন রোগী তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন বা দ্বারস্থ হবেন, বা কখন এটাকে একটি রোগ হিসেবে শনাক্ত করতে পারবেন? এটা সম্পর্কে না অ্যাওয়ারনেস দরকার। পেশেন্টকে মানে রুগীকে বুঝতে হবে যে আমি চেষ্টা করেও ঘুম আনতে পারছি না। অনেকে এই কথাটাও বলে যে আমার বাড়িতে রাত্রিবেলা ঘুমোতে যেতে হবে ভাবলেই আমার ভয় পায়, কারণ আমি হয়তো শুয়ে দেখব ঘুম আসছে না। আরেকটা ব্যাপার হচ্ছে খুব মজার, অ্যালকোহল ইনটেক তো আজকাল প্রচণ্ড বাড়ছে। এমনি অ্যালকোহল সবচেয়ে বেশি খায় হচ্ছে পাঞ্জাবের লোকেরা, তারপরেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অ্যালকোহল এবং অনিদ্রার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। অনেকে ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, আমি তো অ্যালকোহল খাচ্ছি ভালো ঘুম হওয়ার জন্য। আমায় অনেকে বলে যেদিন অ্যালকোহল খাই ভালো ঘুম হয়, যেদিন অ্যালকোহল খাই না ঘুমের ওষুধ খেতে হয়। এরকম দেখবেন হামেশাই। এবং সকালবেলা খিটখিটে কি মেজাজ তিরিক্ষে, বলতে যান মারতে আসবে, এই লোকগুলোই ঘুরে বেড়াচ্ছে এখন চারিদিকে। তা এটা আপনাকে বুঝতে হবে, কেউ যদি গুড কোয়ালিটি স্লিপ, আমরা যেটাকে নর্মাল স্লিপ বলি, চায়, ঘুমানোর 3 ঘন্টা আগে অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে। এটা আমাদের ডিকটাম।
সুতরাং এই অনিদ্রা ব্যাপারটার পেছনে অনেক মেকানিজম আছে, কিন্তু আমাদের বর্তমান সমাজের যে অসহিষ্ণুতা বেড়েছে, অনিদ্রা কিন্তু বেশ কিছুটা দায়ী, সেটা কিন্তু অনেকেই জানেন না। সুতরাং সবাই সচেতন হন, দেখুন আপনারা 7 ঘন্টা ঘুমোচ্ছেন কিনা। আরেকটা সচেতন হন, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে কিনা, ভালো লাগছে কিনা। আর দেখুন আগে যে কথাটায় রাগ হতো না, সেই কথাটাতে আপনি রেগে যাচ্ছেন কিনা, খুব মানে একটা ইম্যাচিওর পার্সনের মতো বিহেভিয়ার করছেন কিনা। তাহলেই কিন্তু আপনাকে বুঝতে হবে, হ্যাঁ আপনি তো বুঝবেন না, আপনার পার্টনার বুঝবে না, এ নিশ্চয়ই অনিদ্রা রোগ, ও 7 ঘন্টা ঘুমোচ্ছে না, ও 3 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু না, আপনারা যদি বুঝতে পারেন যে একটা লোক ভালো মেজাজের ছিল, হঠাৎ বদরাগী হয়ে গেল কেন, নিঃসন্দেহে তখন তাকে কিন্তু একটু অ্যাসেস করতে হবে। আরেকটা বিষয়, যাদের এই ঘুমের সমস্যা হয় দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন রকম কোমরবিডিটি, আপনি যেটা বলছিলেন যে কখনো হৃদরোগ, কখনো ডায়াবেটিস, মানে এইগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে কি এই অনিদ্রার কারণে বা নিদ্রাহীনতার কারণেই কি এই ধরনের শারীরিক সমস্যা বাড়ছে, নাকি এই ধরনের শারীরিক সমস্যার জন্য ঘুমটা কম হচ্ছে বা অনিদ্রার সমস্যা হচ্ছে? খুব মজার কথা কি জানেন তো, এই অনিদ্রা ইটসেলফ একটা অসুখ হিসাবে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে চিহ্নিত করেছে। এই অনিদ্রার সাথে রিলেটেড আছে আমাদের সুগার, প্রেশার, হার্টের অসুখ, স্ট্রোক এবং স্থূলত্ব, মোটা হওয়া, এবং সব মিলিয়ে না আরেকটা সবচেয়ে বড়, এই অনিদ্রার সাথে ডিমেনশিয়া, অর্থাৎ অ্যালঝেইমার্স ডিমেনশিয়া বলুন, অনিদ্রার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যারা পার্কিনসনিজম বা অন্য কোনো অসুখে ভুগছে, তার সাথে অনিদ্রার সম্পর্ক আছে। এবার কোনটা আগে কোনটা পরে, মানে সেই ঝামেলা না, মুরগি আগে না ডিম আগে, এই ঝামেলাটা আছে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের অনিদ্রা বেশি না অনিদ্রা পেশেন্টদের ডায়াবেটিক বেশি? দেখুন, যেহেতু অনিদ্রা নিয়ে কেউ বলে না, সুতরাং এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের পক্ষে পাওয়া কিন্তু খুব অসুবিধা। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে ডায়াবেটিক পেশেন্টদের উপর যদি আমরা স্টাডি করি, 33% অফ ডায়াবেটিক পেশেন্ট কিন্তু অনিদ্রাতে ভোগে। ব্লাড প্রেশারের ক্ষেত্রেও কিন্তু প্রায় তাই। দেখা গেছে যে সেরিব্রাল অ্যাটাকের ক্ষেত্রে প্রায় 1.5 গুণ। এরকমভাবে প্রত্যেকটা অসুখ কিন্তু অনিদ্রার সাথে রিলেটেড বলে অনিদ্রাকে একটা আলাদা রোগ বলে চিহ্নিত করা হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু অনিদ্রা এবং অ্যালঝেইমার্স একসাথে থাকে এবং তার সাথে ডায়াবেটিস, কোনো কোনো জায়গায় এটাকে টাইপ 3 ডায়াবেটিস বলেও বলা হয়। কিন্তু এগুলো ডাক্তারি খটোমটো। শুধু একটাই জেনে রাখুন, ভালো ঘুম আনতে গেলে আপনাকে স্লিপ ডিসিপ্লিন মেনটেন করতে হবে। স্লিপ ডিসিপ্লিন, স্লিপ হাইজিন যদি না মেনটেন করতে পারেন এবং ঘুমকে যদি আনার জন্য আপনারা নিজেরা সচেষ্ট না হন, সত্যি ভবিষ্যতে দুঃখ আছে। খুব তাড়াতাড়ি ডিমেনশিয়াতে আমরা কে ভুগতে চাই? আমরা তো কেউ চাই না। আরেকটা বিষয় হয় যেটা দর্শকরা অনেক সময় বলেন যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, মানে হয়তো দীর্ঘদিন তো ভালো ঘুম হতো, হঠাৎ করে কোনো কারণে ঘুমটা হচ্ছে না, অনিদ্রার সমস্যা হচ্ছে। আবার অনেকে এরকম বলেন যে দীর্ঘদিন ধরেই তো আমার এই ঘুমের সমস্যা চলছে, আমার কাছে নতুন কিছু নয়। তাহলে এই যে দু ধরনের সমস্যা, অনিদ্রার, নিদ্রাহীনতার সমস্যা, এই প্রকারভেদটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, ইউজুয়ালি বাড়িতে একটা কোনো স্যাড ইনসিডেন্টস ঘটলো বা কোনো একটা খুব জিনিস ঘটলো, তাতে যদি প্রথম 2 সপ্তাহ কারোর ঘুম ঠিকমতো, হয়তো শুলো সে ঘুম আসতে চাইলো না বা মাঝপথে ঘুম ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাকিউট ইনসমনিয়া। ঠিক আছে, এটা কিন্তু ঠিক হয়ে যায়। খুব স্বল্পমেয়াদী হয় ওষুধ, নয় স্লিপ হাইজিন, নয় একটু কগনিটিভ থেরাপি, তাদের কিন্তু ভালো করে। কিন্তু যদি এই নিদ্রাহীনতা যদি 3 সপ্তাহের উপর চলতে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে ইনসমনিয়া ডিসঅর্ডার বলে আমরা আলাদা, অর্থাৎ নিদ্রা অনিদ্রা রোগ বলে আমরা চিহ্নিত করি। তাহলে স্যার এই নিদ্রাহীনতার চিকিৎসা বা সচেতনতা বা সাবধানতা আপনার কি এক্ষেত্রে শুধু ঘুমের ওষুধটাই কার্যকরী হয়, না হলে নাকি অন্য ধরনের থেরাপি বা চিকিৎসা পদ্ধতি রয়েছে? না, একদমই না, ঘুমের ওষুধ একদম লাস্ট। ফার্স্ট হচ্ছে স্লিপ হাইজিন। প্রত্যেককে কিন্তু এটা বুঝতে হবে, যেমন আমাদের জীবনে
মোবাইলের একটা দরকার আছে, আমাদের ল্যাপটপ কম্পিউটারের দরকার আছে, সেরকম ঘুমও একটা এসেনশিয়াল। সুতরাং সবাই যারা স্লিপ হাইজিনটা মেনটেন করুন। খুব সুন্দর রুল আছে, 10-3-2-1, এটা জাস্ট মনে রাখবেন। অর্থাৎ সত্যিকারের কি, ধরুন ঘুমানোর সময় যেটা, তার 10 ঘন্টা আগে কিন্তু আপনি কোনো কড়া কফি খাবেন না, এটা 1 নম্বর। 3 মানে কি? 3 মানে 3 ঘন্টা আগে আপনি কিন্তু অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেবেন। অ্যালকোহল খাওয়া তার মানে আমি প্রমোট করছি একবারও ভাববেন না। যারা অ্যালকোহল খান দয়া করে ঘুমানোর 3 ঘন্টা আগে অ্যালকোহলের লাস্ট পেগটা নিয়ে নেবেন। 2 মানে কি? আপনি যে সময় ঘুমোতে যান তার 2 ঘন্টা আগে কোনো এক্সারসাইজ করতে যাবেন না। এক্সারসাইজ করার একটা টাইম থাকে, লোকেদের সময় হয় না বলে রাত্রে যায় জিম করতে। জিম করে ঘুম হবে কারোর? 2 ঘন্টা আপনাকে সময় রাখতেই হবে। আর দয়া করে মোবাইলের সুইচটা অফ করবেন এক্সপেক্টেড ঘুমানোর 1 ঘন্টা আগে। সুতরাং 10-3-2-1 এই জিনিসটা প্রত্যেকে মেনটেন করুন। নাম্বার 2, শোবেন যে জায়গাটা সেটা কমফোর্টেবল হতে হবে। কোনো আওয়াজ এলে যদি ঘুম মানে কারো ডিস্টার্বটেড হয়, সেই জায়গাটা যেন আওয়াজ না হয়। আলো না জ্বালালেই ভালো, আলোতে ঘুমোতে অসুবিধা হয় অনেকেরই, এবং ভালো ঘুমও কিন্তু হয় না। সুতরাং স্লিপ হাইজিন হচ্ছে প্রথম। ফার্স্ট মানুষকে বুঝতে হবে এই সাধারণ টিপস। নাম্বার 2 হচ্ছে, এতে যদি কাজ না করে তখন না ডাক্তারের পরামর্শ নিলে, ডাক্তারবাবুরা অনেক সময় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে একটা আছে, সেটা সাইকিয়াট্রিস্টরা করে। অনেক ক্ষেত্রেই আমাদের দেশে যেহেতু বেশি সাইকিয়াট্রিস্ট নেই, এই থেরাপিটা আমাদের খুব একটা করা হয় না। তারপর চলে আসি ঘুমের ওষুধের ব্যাপারে। ঘুমের ওষুধের না একটা অদ্ভুত ব্যাপার আছে, অ্যাকিউট ইনসমনিয়ার জন্য ঘুমের ওষুধ কার্যকরী। ঘুমের ওষুধটা কীরকম হবে জানেন? কাজ করবে 6 ঘন্টা 7 ঘন্টা, তারপরে কোনো এফেক্ট থাকবে না, অর্থাৎ তার ডিপেন্ডেন্স হবে না। এবার ঘুমের ওষুধ অনেক রকমের আছে, কিন্তু কেউ যেন লং টার্ম ঘুমের ওষুধ না ইউজ করেন। লং টার্ম মানে হার্ডলি 2 উইকস। কারণ ক্রনিক যারা ঘুমের ওষুধ খান তারা কিন্তু ঘুমের ওষুধ ছাড়তে পারবেন না। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে, আজকে যে ওষুধটা যে মাত্রায় লাগছে, ধরুন 0.25, সেটা 0.5 লাগবে, পরে 1 মিলিগ্রাম লাগবে, পরে 2 মিলিগ্রাম লাগবে। আলটিমেটলি আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন সেই ওষুধে। এবং আজকালকার দিনে আপনি দেখবেন ওভার দ্য কাউন্টার উইদাউট প্রেসক্রিপশান ঘুমের ওষুধ দেওয়া কিন্তু বারণ হয়ে গেছে। তাহলে ওভার দ্য কাউন্টার কোনটা পাওয়া যায়? ইভেন ইউনাইটেড স্টেটস বা বাইরের দেশেও মেলাটোনিন বলে একটা ট্যাবলেট আছে, ওভার দ্য কাউন্টার স্লিপিং পিল বলে দেওয়া হয়। মেলাটোনিন যদি সত্যিই কাজ করতে হয়, মেলাটোনিন ঠিক স্লিপ ইনডিউস করে না, গুড কোয়ালিটি স্লিপ আনতে অনেক সময় হেল্প করে। খেতে হবে কিন্তু সূর্যাস্তের সময়। অনেকে কি করে, রাত্রে শোয়ার সময় মেলাটোনিন খায়, সেটা কিন্তু একদমই উচিত নয়। যে মুহূর্তে সূর্য ডুবছে, ধরা যাক সন্ধ্যে 6টা বা এখনকার দিনে 7টায়, ওই সময় কিন্তু মেলাটোনিনের খেতে হয়, যাতে সবচেয়ে ভালো এফেক্ট রাত্রে আসে। কিন্তু সেটাও কিন্তু ওভার দ্য কাউন্টারই পাওয়া যায়, প্রলংড ইউজের জন্য নয়। আরও অনেক ওষুধ রয়েছে, এগুলো ডাক্তারবাবুরা পেশেন্টের রোগ এবং আনুষঙ্গিক রোগ দেখে ঠিক করবেন কোনটা তার পক্ষে সবচেয়ে ভালো হয়, তবেই সেটা দেবেন। কারণ কোনো পেশেন্ট যদি এমন হয় পার্কিনসনিজমে ভুগছেন, তার যদি খুব কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়, বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারেন। সুতরাং কেউ হয়তো ড্রাইভার, তাকে ঘুমের ওষুধ দেওয়ার আগে 14 বার ভাবতে হবে, পরের দিন ড্রাইভিংয়ে কোনো অসুবিধা হবে না তো। তো এইগুলো, এবং তার হয়তো সুগার আছে, এমন ওষুধ দিতে হবে সুগারের যাতে কোনো ক্ষতি না হয়। তো সব ভেবে চিনতে ডাক্তারবাবুদের উপর ছেড়ে দিন ওষুধের ব্যাপারটা। আরেকটা স্যার শেষ প্রশ্ন করার, যেটা অবধারিতভাবে জানতে হয়, সেটা হচ্ছে অনিদ্রার সমস্যা বা ঘুমের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য খাওয়া দাওয়ার কি কোনো বিশেষ খাদ্যাভ্যাসের কথা আপনি বলতে চান? মানে যে ধরনের খাবারগুলো একটু এড়িয়ে চললে ভালো হয়, বা ঘুমের জন্য স্বাস্থ্যকর খাবার এই ধরনের কিছু। দেখুন, আমরা না রাত্রে লাইট ডায়েট অলওয়েজ বলি। রাত্রে যদি খুব বেশি রিচ ডায়েট খাওয়া হয়,
অনিদ্রা কিন্তু আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, রাত্রে লাইট ডায়েট করার পর যদি 1 গ্লাস দুধ খাওয়া যায়, এটা কিন্তু ঘুম আনতে হেল্প করে। আর ভুলেও কিন্তু চা কফি সন্ধ্যে 7টার পর কেউ যেন না খায়। যদি খেতে হয় গ্রিন টি খান। আজকাল কফিও দেখবেন ডিক্যাফ পাওয়া যায়। যদি কারোর খুব নেশা থাকে সেটা করুন। সুতরাং দর্শক, আপনারা শুনলেন যে নিদ্রাহীনতার সমস্যা বা ঘুম কম হওয়ার সমস্যা, তা থেকে আপনারা কি করে মুক্তি পেতে পারেন। আপনারা কিন্তু খুব সহজেই কয়েকটি অভ্যাস বা জীবনশৈলীর অভ্যেসের পরিবর্তন বা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন কিংবা সঠিক সময় নিদ্রাহীনতাকে চিহ্নিত করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সমস্যা কাটিয়ে সুস্থ জীবন লাভ করতে পারেন খুব সহজেই। কাজেই এই অনিদ্রা বা নিদ্রাহীনতার সমস্যাকে অবহেলা করবেন না। সচেতন হন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে কোনো চিকিৎসা দয়া করে করবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।